নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তাসনোভা ভয়েসে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই গল্পে আপনাদের নিয়ে যাবে মাঝরাতের নিস্তব্ধতায়। ঘড়ির কাঁটা যখন ঠিক 2:47 এসে থেমে যায়, তখন এক স্ত্রীর বুকের ভেতর জেগে ওঠে অজানা আতঙ্ক। প্রতি রাতে তার স্বামী উঠে দাঁড়িয়ে নীরবে তাকিয়ে থাকে, কিন্তু সেই নজরে ভালোবাসা নয়, লুকিয়ে থাকে কোনো ভয়ানক রহস্য। এক অভিশপ্ত চুক্তি, এক নির্দয় পশু আর নিজের মেয়েকে বাঁচানোর লড়াই। সাবিত্রীর জীবন হয়ে ওঠে এক অমোঘ যুদ্ধ। কতটা শক্তি লাগে যখন এক মা তার সন্তানকে বাঁচাতে নিজের স্বামী ও সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে কালী মূর্তি ধারণ করে। সোহাদ্রির কোলে অবস্থিত সেই বেগুনি পাথরের পুরনো বিশাল বাড়িতে মাঝরাতের অন্ধকার এমনভাবে জমেছিল যে মনে হচ্ছিল তা আর কোনোদিনও কাটবে না। বাইরের আঙিনায় পড়তে থাকা বৃষ্টির ঝমঝমানি থেমে গেলেও চালের টিন থেকে চুইয়ে পড়া জলের ফোঁটার শব্দ সেই ভয়ানক নিস্তব্ধতায় সাবিত্রীর কানে কোনো বিপদের ঘণ্টার মতো বাজছিল। দেওয়ালে টাঙানো পুরনো ঘড়ির পেন্ডুলামের টিকটিক শব্দ অনবরত চলছিল, যা দিনের কোলাহলে কখনো বিশেষ বোঝা যেত না, কিন্তু এখন সেই একই শব্দ সাবিত্রীর বুকের ধরফড়ানির সঙ্গে পাল্লা দিয়ে তাকে পাগল করে দিচ্ছিল। সে নিজেকে চাদরের ভেতরে পুরোপুরি গুটিয়ে নিয়েছিল। চোখ শক্ত করে বন্ধ থাকলেও তার মনের চোখের সামনে ঘড়ির কাঁটাগুলো ঘুরছিল, এবং সে ভালোভাবেই জানত যে এখন সেই সময়টা কাছে চলে এসেছে, সেই অভিশপ্ত সময় যা গত 7 মাস ধরে তার জীবনের ঘুম, সুখ আর মানসিক শান্তি কেড়ে নিয়েছিল। বাইরের জঙ্গল থেকে আসা ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসা কুকুরের কান্নার সুর পরিবেশের রহস্যময়তাকে আরও গভীর করে তুলছিল। এতে সাবিত্রী নিজের ঘরে, নিজের শোবার ঘরেই কোনো অচেনা এবং অসুরক্ষিত জায়গায় থাকার মতো মনে হচ্ছিল। তার শরীর ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু সেই ঘাম গরমের ছিল না, বরং তা ছিল ভয়ে জমে যাওয়া রক্তের এক শীতল প্রকাশ। কারণ সে জানত, ঠিক কয়েক মুহূর্ত পরেই যখন ঘড়ির দুটো কাঁটা একটা নির্দিষ্ট কোণে আসবে, তখন তার মাথার কাছে কিছু একটা ঘটবে, এমন কিছু যা একজন স্ত্রীর কাছে সবথেকে ভয়ানক দুঃস্বপ্নের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল। রাতের সময় তখন প্রায় 2:45 হয়েছিল বলেই তার আন্দাজ হচ্ছিল, কারণ তার শরীরের প্রতিটি শিরা এখন টান টান হয়ে গিয়েছিল এবং নিঃশ্বাসের গতি অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। তবুও সে নিজের নিঃশ্বাস নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছিল, যাতে তার স্বামী রমেশের মনে বিন্দুমাত্র সন্দেহ না জাগে যে সাবিত্রী জেগে আছে। গত 7 মাসে তার ওজন অনেকটাই কমে গিয়েছিল, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল, এবং এক সময়ের হাস্যোজ্জ্বল সাবিত্রী এখন শুকিয়ে যাওয়া লতার মতো ফ্যাকাশে দেখাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে তার মনে কেবল ভয়ের রাজত্ব ছিল। তার মনে পড়ছিল বিয়ের পরের প্রথম 9টি বছর রমেশ কেমন ছিল, এক অত্যন্ত যত্নশীল প্রেমময় স্বামী। কিন্তু গত কিছু সময় ধরে তার মধ্যে হওয়া এই পরিবর্তন সে বুঝতে পারছিল না। সেই পরিবর্তন কেবল স্বভাবে নয়, তার অস্তিত্বের মধ্যেই ঘটেছিল বলে মনে হচ্ছিল। সে এখন উঠবে, সে নিশ্চয়ই উঠবে, তার মন বারবার বলছিল। একই সঙ্গে মনের এক কোণে সামান্য আশাও ছিল যে হয়তো আজকের রাতটা আলাদা হবে, সে শান্তিতে ঘুমাবে। কিন্তু নিয়তির খেলা অন্যরকম ছিল। জানলার ফাঁক দিয়ে আসা চাঁদের এক ঝিলিক আলো মেঝের ওপর পড়ছিল, যেখানে ধুলোর কণাগুলো ভাসতে দেখা যাচ্ছিল। সেই আলোর দিকে পিঠ ফিরিয়ে দেওয়ালের দিকে মুখ করে সে শুয়েছিল। তার কান এখন ঘড়ির কাঁটার আওয়াজ আরও স্পষ্টভাবে ধরছিল, এবং ঠিক সেই মুহূর্তেই তা ঘটল যার ভয় সে করছিল। পাশের বিছানা থেকে চাদর সরে যাওয়ার শব্দ হল, এবং পুরনো কাঠের খাটের একটা মৃদু ক্যাচক্যাচে শব্দ তার কানে এলো। সাবিত্রীর নিঃশ্বাস কিছুক্ষণের জন্য থমকে গেল। সে চোখের পাতার নড়াচড়াও বন্ধ করে দিল, কারণ সে বুঝতে পারল রমেশ উঠে পড়েছে। সে খাট থেকে নিচে নামল না বা ঘরের বাইরে গেল না, বরং সেখানেই তার মাথার ঠিক কাছে দাঁড়িয়ে রইল। ঘড়িতে তখন ঠিক 2:47 হয়েছিল, সেই 2:47-এর অশুভ চক্র। রমেশ সেখানে কোনো প্রাণহীন পাথরের মূর্তির মতো কোনো নড়াচড়া না করে শুধু একদৃষ্টে তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। সাবিত্রী তাকে দেখতে পাচ্ছিল না, কারণ তার পিঠ রমেশের দিকে ছিল, কিন্তু গত 200 রাতেরও বেশি সময়ের অভিজ্ঞতা তাকে বলছিল যে তার নজর এখন সাবিত্রীর পিঠের ওপর, ঘাড়ের ওপর এবং তার অস্তিত্বের ওপর খেলা করছিল। কোনো হিংস্র শিকারী পশু যেমন শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার আগে নজর স্থির করে রাখে, ঠিক তেমনই কিছু একটা সেই নজর ছিল। এই ভাবনায় সাবিত্রীর সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ও এমন করছে কেন? ওর মাথায় কি চলছে? আমি ঘুমিয়ে আছি কিনা ও কি তা পরীক্ষা করছে, নাকি ও আমার কোনো অনিষ্ট করার কথা ভাবছে? এমন অসংখ্য প্রশ্ন তার মস্তিষ্ককে কুড়ে কুড়ে খাচ্ছিল।
কিন্তু সে নড়াচড়া করার সাহস দেখাল না। ঘরের হাওয়া ভারী হয়ে গিয়েছিল। রমেশের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল না। সে এতটাই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সেই ভয়ানক নিস্তব্ধতায় সাবিত্রীর কেবল তার মেয়ে চিমুর কথা মনে পড়ল, যে পাশের ঘরে অঘরে ঘুমাচ্ছিল। চিমুর নিরাপত্তার কথা ভাবতেই সাবিত্রীর আতঙ্কিত মনে কোথা থেকে যেন একটু শক্তি এলো, কিন্তু সেই শক্তি তাকে পেছনে ফিরে তাকানোর জন্য যথেষ্ট ছিল না। টানা 7 মাস এই একই ঘটনা চলছিল। শুরুতে সে ভেবেছিল হয়তো রমেশের ঘুম আসছে না, বা সে কোনো চিন্তায় আছে, তাই হয়তো সে এমন দাঁড়িয়ে থাকে। কিন্তু ধীরে ধীরে সেই নজরের মধ্যে এক বিকৃতি সাবিত্রী অনুভব করতে শুরু করেছিল। একজন স্বামী যখন স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকায়, তাতে এক উষ্ণতা থাকে, কিন্তু রমেশ যখন এভাবে দাঁড়াত, তখন বাতাসে এক ধরনের শীতলতা এবং পচা গন্ধ মিশে আছে বলে তার মনে হতো। দিনের বেলা সে অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছিল, আচ্ছা, আপনার রাতে ঘুম হয় না কেন? কিন্তু রমেশ সব সময় এড়িয়ে যেত, অথবা বিরক্ত হয়ে বলত, তোমার কি করার আছে তাতে, তুমি তোমার কাজ করো। এভাবে সে প্রসঙ্গ বদলে দিত। আর এই মুহূর্তে সে যখন পেছনের দিকে দাঁড়িয়েছিল, তখন তার উত্তরের মিথ্যেটা সাবিত্রীর কাছে পরিষ্কার হচ্ছিল। সে শুধু দাঁড়িয়েছিল না, সে কিছু একটা মাপছিল, কিছু একটা ঠিক করছিল, অথবা হয়তো কোনো কিছুর অপেক্ষা করছিল। সাবিত্রীর মনে হচ্ছিল এখনই ঝট করে ঘুরে তাকে জিজ্ঞাসা করবে যে সে কি চায়, কেন তাকে এভাবে কষ্ট দিচ্ছে, কিন্তু তার হাত পা অবশ হয়ে আসছিল। সে ভয় পাচ্ছিল যে যদি সে চোখ খোলে আর রমেশের মুখে এমন কোনো ভাব দেখে যা মানুষের নয় বরং কোনো শয়তানের, তবে সে হয়তো ওখানেই মারা যাবে। বাইরে বাতাসের এক জোরালো ঝাপটা এলো এবং জানলার খিল খটখট করায় নিস্তব্ধতা ভাঙল। কিন্তু রমেশ এক চুলও নড়ল না। তার ছায়া দেওয়ালের ওপর পড়েছিল, যা চাঁদের আলোয় লম্বা আর ভয়ানক দেখাচ্ছিল, যেন সেই ছায়াটি সাবিত্রীকে গিলে ফেলবে। এই খেলা কতক্ষণ চলবে তা সে জানত না, কারণ কখনো সে 5 মিনিট দাঁড়িয়ে থাকত, তো কখনো আধ ঘণ্টা বা পৌনে 1 ঘণ্টা। যতক্ষণ পর্যন্ত সে আবার বিছানায় শুয়ে না পড়ছে, ততক্ষণ সাবিত্রীকে জ্যান্ত মরে যাওয়ার যন্ত্রণা ভোগ করতে হতো। তার চোখের কোণ ভিজে গিয়েছিল, জল গড়িয়ে বালিশে মিশছিল, কিন্তু কান্নার শব্দ যাতে বাইরে না আসে সে বিষয়ে সে সতর্ক ছিল। সে এখন নিশ্চিত ছিল যে রমেশ কিছু একটা লুকাচ্ছে, ভয়ানক কিছু, যাই বাড়ির দেওয়ালে ফাটল ধরাবে এবং তার সংসার ছাড়খাড় করে দেবে। হে ঈশ্বর, এ কেমন পরীক্ষা নিচ্ছ? আমার স্বামী পাগল হয়ে গেল নাকি কেউ তার ওপর জাদুটোনা করেছে? এমন কুসংস্কার থেকে শুরু করে ওর কি অন্য কোনো নারী আছে? এই সব ব্যবহারিক চিন্তা তার মনে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনো উত্তর মিলছিল না। ছিল শুধু প্রশ্ন আর সেই প্রাণঘাতী 2:47 সময়। অবশেষে অনেকটা সময় নিঃশ্বাস বন্ধ করে থাকার পর রমেশের নড়াচড়ার শব্দ পাওয়া গেল। সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যা কোনো পরাজিত মানুষের যন্ত্রণার মতো মনে হচ্ছিল, এবং আবারও বিছানায় গা এলিয়ে দিল। তবুও সাবিত্রী তৎক্ষণাৎ নড়াচড়া করল না, কারণ সে জানত রমেশ জেগেই আছে এবং সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে আছে। এই রাতটি আবারও তার পরাজয় আর ভয়ের সাক্ষী হয়ে কেটে গেল। কিন্তু সাবিত্রীর মনে কোথাও একটা আগুনের ফুলকি জ্বলে উঠেছিল। কাল কাল যাই হোক না কেন, এই ভয়ের, এই 2:47 রহস্যের শেষ দেখবই, এই সংকল্প সে মনে মনে শক্ত করল। তবুও তার কাঁপতে থাকা হাত দুটো চাদর ছাড়ল না। রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতার পর পরের দিন সকালে যখন সূর্য উঠল, সাবিত্রীর মনে তখন এক দৃঢ় সংকল্প। সে স্থির করে নিয়েছিল যে আজ যাই হোক না কেন এই রহস্য উদ্ঘাটন করতেই হবে, কারণ রোজ রোজ তিলে তিলে মরার চেয়ে একবার সত্যের মুখোমুখি হওয়া তার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছিল, যদিও সেই সত্যের আজ হয়তো তার সংসারকে ছাই করে দিতে পারত। সারাদিন সে নিজেকে ঘরের কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু তার হাত রান্নাতে থাকলেও মন পড়েছিল রাতের সেই আসন্ন মুহূর্তের দিকে। প্রতিবার যখন দেওয়ালে টানানো ঘড়ির দিকে নজর যাচ্ছিল, তার বুক কেঁপে উঠছিল, যেন ঘড়িটা সময় নয় বরং তার জীবনের অবশিষ্ট সুখের হিসেব দিচ্ছিল। রমেশ সারাদিন বাড়িতেই ছিল, কিন্তু তার ব্যবহারের সেই অদ্ভুত ভাব, সেই অস্থিরতা, সেই চোরা চাহনি আর সব সময় মোবাইলে মুখ গুজে পড়ে থাকার স্বভাব সাবিত্রীর সন্দেহকে আরও বাড়িয়ে দিচ্ছিল। সে বুঝতে পারছিল যে এই মানুষটা কেবল টাকার দুশ্চিন্তায় নেই, বরং এমন কোনো গভীর পাকে ফেসে গিয়েছে যেখান থেকে বেরোনো তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যা হল। প্রদীপ জ্বালার সময় হতেই বাড়ির চারপাশে অন্ধকার ঘনীভূত হল এবং চালের ওপর বৃষ্টির ধারা আবারও ফিরে এলো। ঝিঝি পোকার গানও শুরু হয়ে গেল,
কিন্তু আজ সাবিত্রীর মনে ভয়ের চেয়ে জেদ বেশি ছিল। তাই সে চিমুকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিল এবং নিজেও রমেশের আগে বিছানায় শুয়ে পড়ার ভান করল, যাতে সে ভাবে যে সাবিত্রী গভীর ঘুমে আছে। রমেশ খেয়ে এসে আলো নেভাল এবং অন্ধকারে হাতড়ে নিজের জায়গায় শুয়ে পড়ল। কিন্তু সাবিত্রীর চোখ বন্ধ থাকলেও তার কান আর মন ছিল পূর্ণ সচেতন, পাহারাদারের মতো সতর্ক। মাঝরাত পেরিয়ে যেতেই বাইরের হাওয়া আরও জোরে বইতে শুরু করল এবং জানলার পাল্লাগুলো খটখট করতে লাগল। সেই আওয়াজের আড়ালেও সাবিত্রী নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি পরিষ্কার শুনতে পাচ্ছিল। তার মনে হচ্ছিল বুকের এই ধরভরানি এতটাই জোরে হচ্ছে যে হয়তো রমেশও তা শুনতে পাবে এবং তার ঘুমের অভিনয় ধরা পড়ে যাবে। এক একটি মিনিট ঘণ্টার মতো মনে হচ্ছিল এবং অবশেষে সেই সময় কাছে এলো 2:45 মিনিট, যখন পরিবেশে এক অন্য ধরনের উত্তেজনা তৈরি হল। ঠিক 2:47 মিনিটে বরাবরের মতো বিছানা ক্যাচক্যাচ করে উঠল এবং রমেশ উঠে বসল। সাবিত্রী নিঃশ্বাস বন্ধ করে রাখল, চোখের পাতার নড়াচড়াও বন্ধ করে দিল। কিন্তু আজ রমেশ কেবল তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল না, আজ অন্য কিছু ঘটল। তার পায়ের আওয়াজ খাট থেকে দূরে আলমারির দিকে যেতে শোনা গেল। পুরনো কাঠের আলমারির দরজা খোলার সেই সূক্ষ্ম ক্যাচক্যাচে আওয়াজ নিস্তব্ধতায় এক আর্তনাদের মতো শোনাল। তারপর কাগজের খসখস শব্দ হল। সাবিত্রী চোখের পাতা সামান্য ফাঁক করে অন্ধকারে কি চলছে তা দেখার দুঃসাহসিক চেষ্টা করল। জানলা দিয়ে আসা হালকা আলোয় দেখা যাচ্ছিল রমেশ আলমারি থেকে কিছু কাগজপত্র বের করছে এবং তার হাতে একটা ছোট ডায়েরি বা খাতা রয়েছে। সেই কাগজ হাতে নিয়ে সে আবারও সাবিত্রীর মাথার কাছে এলো। সেখানেই হাঁটু গেঁথে বসল এবং সেই কাগজের দিকে আর তারপর সাবিত্রীর ঘুমন্ত বা ঘুমের ভান করা মুখের দিকে তাকিয়ে রইল। রমেশের নিঃশ্বাসের উষ্ণতা সাবিত্রী তার গালে অনুভব করতে পারছিল। সে এতটাই কাছে চলে এসেছিল। তার হাত হয়তো কাঁপছিল, কারণ কাগজের খসখসানি মাঝে মধ্যে শোনা যাচ্ছিল। কিছু মুহূর্ত এভাবেই কাটল। তারপর রমেশের মুখ থেকে অত্যন্ত চাপা স্বরে শব্দ বেরিয়ে এলো, যেন সে নিজের সাথেই কথা বলছে বা নিজের অপরাধ স্বীকার করছে। সে বলল, ক্ষমা করো সাবিত্রী, আর কোনো রাস্তা ছিল না, না হলে ওই রাক্ষসটা আমাদের সবাইকে জ্যান্ত মেরে ফেলবে। এই শব্দগুলো সাবিত্রীর কানে পৌঁছতেই তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল এবং রক্ত যেন জমে বরফ হয়ে গেল। রাক্ষস জ্যান্ত মেরে ফেলবে, এই কথাগুলোর মানে কি? রমেশ ঠিক কিসের ব্যাপারে কথা বলছিল? সাবিত্রীর ইচ্ছে করছিল এখনই উঠে ওকে জোরে নাড়িয়ে সব জিজ্ঞাসা করতে, কিন্তু সে নিজেকে সামলে নিল, কারণ সে এখন পুরো সত্যটা জানতে চাইছিল। রমেশ সেই কাগজটা আবারও তার পকেটে বা বালিশের নিচে ঢুকিয়ে দিল। এরপর সে সাবিত্রীর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে সরে গেল। কিন্তু সেই স্পর্শে ভালোবাসা ছিল না, বরং তাতে এক ধরনের বিদায় নেওয়ার বা বলি দেওয়ার আগে পাঁঠাকে আদর করার ভাব ছিল, যা সাবিত্রীর অন্তরাত্মাকে বিঁধে গেল। সে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু এখন সাবিত্রীর মনে প্রশ্নের এমন এক ঝড় উঠেছিল যাকে শান্ত করা অসম্ভব ছিল। সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই মানুষটা, যে তার স্বামী, সে ভয়ানক কিছু করেছে এবং তা ওই আলমারির কাগজের মধ্যেই লুকিয়ে আছে। পরের দিন সকালে সে বাড়ি থেকে বেরোলেই সাবিত্রীকে তা খুঁজে বের করতে হবে। পরের দিন সকালটা এক অদ্ভুত নিস্তব্ধতা নিয়ে এলো। পাখির কিচিরমিচির থাকলেও সাবিত্রীর কাছে কেবল শ্মশানের নিস্তব্ধতা মনে হচ্ছিল। রাতভর না ঘুমানোয় তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং শরীর ক্লান্ত ছিল, কিন্তু মনের আগুন জ্বলছিল। রমেশ সকাল থেকেই তাড়াহুড়ো করছিল। সে সাবিত্রীর সঙ্গে চোখ মেলানো এড়িয়ে চলল এবং আজ খামারের কাজের জন্য জলদি বেরোতে হবে, পাতিল ডেকেছে বলে তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে সাবিত্রী তার হাঁটা চলার মধ্যে অপরাধবোধ স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। চিমু বাইরে খেলতে যাওয়ার পর এবং বাড়িতে কেউ নেই তা নিশ্চিত করার পর সাবিত্রী সদর দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ করে দিল, যেন সে বাইরের জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে ভেতরের ওই ভয়ানক সত্যের মুখোমুখি হতে চাইছিল। তার পা ভারী হয়ে আসছিল, নিঃশ্বাস আটকে আসছিল, তবুও সে সেই আলমারির সামনে গিয়ে দাঁড়াল যেখানে রাতে রমেশ তার গোপন কথা লুকিয়ে রেখেছিল। পুরনো আমলের সেই লোহার আলমারি খোলার সময় তার হাত খামছিল। তালা খুলতেই ভেতরকার কাপড়ের স্তূপ, ফাইল এবং পুরনো জিনিসের ভিড়ে সে তল্লাশি শুরু করল। শুরুতে সে কিছুই পেল না, যাতে সে আরও অস্থির হয়ে উঠল।
কিন্তু তারপর শাড়ির এক থাকের নিচে এসে একটা লাল রঙের চামড়ার কভার দেওয়া ডায়েরি এবং তার ভেতরে ভাঁজ করা একটা সরকারি স্ট্যাম্প পেপার খুঁজে পেল। সে কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলল এবং প্রথম পাতার লেখা পড়েই তার মাথা ঘুরে যাওয়ার মতো হল। তাতে তারিখ আর টাকার অঙ্ক লেখা ছিল, 10,000, 50,000, 1 লাখ টাকা, আর প্রতিটি অঙ্কের পাশে লেখা ছিল হারলাম অথবা ঋণ, আর সবথেকে নিচে নাম লেখা ছিল রাও সাহেব পাটিল। রমেশ জুয়ায় এত টাকা হেরে থাকতে পারে সে বিষয়ে সাবিত্রীর বিন্দুমাত্র ধারণা ছিল না। অঙ্কের যোগফল লক্ষ লক্ষ টাকায় গিয়ে ঠেকছিল, যা শোধ করা তাদের 7 জন্মেও সম্ভব ছিল না। কিন্তু আসল চমকে দেওয়ার মতো বিষয় ডায়েরিতে ছিল না, তা ছিল ডায়েরির ভেতরে ভাঁজ করা রাখা সেই 100 টাকার স্ট্যাম্প পেপারে। তাতে লেখা বয়ান পড়ার সময় সাবিত্রীর মনে হচ্ছিল সে অক্ষর চিনতে পারছে নাকি। সেই আইনি ভাষায় লেখা বয়ানের অর্থ বুঝতে তার কিছু মুহূর্ত সময় লাগল, কিন্তু যখন সেই অর্থ তার মস্তিষ্কে পৌঁছল তখন তার পায়ের তলার মাটি নয়, বরং গোটা অস্তিত্বই ভেঙে পড়ল। তাতে স্পষ্ট ভাষায় লেখা ছিল যে পাতিলের ঋণ শোধ করার জন্য রমেশ তার 9 বছরের মেয়ে চিমুকে বড় হওয়ার পর অথবা পাতিলের যখন মর্জি হবে তখন তার হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আর তার বিনিময়ে রমেশের সব ঋণ মাফ হয়ে যেত। এটা পড়ামাত্রই সাবিত্রীর গলা চিরেই এক যন্ত্রণাদায়ক আর্তনাদ বেরিয়ে এলো, যা সেই বন্ধ ঘরেই গুমড়ে রইল। তার হাতের সেই কাগজটা নিচে পড়ে গেল এবং সে মেঝেই বসে পড়ল, যেন তার শরীরের সব শক্তি বেরিয়ে গিয়েছে। নিজের পেটের সন্তানের সওদা, নিজের মেয়েকে বিক্রি করে দিলে, এই শব্দগুলোই তার ঠোঁটে কাঁপছিল। যে মানুষকে সে দেবতা মনে করেছিল, যার ওপর চোখ বুজে বিশ্বাস করেছিল, সেই মানুষটা এতটা নীচ, এতটা নরাধম কিভাবে হতে পারে সেটা সাবিত্রী বুঝতে পারছিল না। এখন তার কাছে সেই 2:47 সময়ের অর্থ পরিষ্কার হয়েছিল। সে যে রোজ রাতে উঠে তার দিকে বা চিমুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকত, তা ভালোবাসার জন্য নয়, বরং সে দিন গুনছিল। সে নিজেকে সেই মুহূর্তের জন্য তৈরি করছিল যখন তাকে নিজের মেয়েকে সেই পশুর হাতে তুলে দিতে হবে। রাতের সেই চোখের জল, সেই অস্থিরতা, সেই সরি বলা, এসব কোনো অনুশোচনা ছিল না, বরং তা ছিল তার অক্ষমতা আর লাচারি, যেখানে সে একজন বাবার বলি দিয়ে একজন জুয়ারিকে বাঁচিয়ে রেখেছিল। সাবিত্রীর মনে হচ্ছিল বুক ফেটে চিৎকার করে কানে, কিন্তু চোখ দিয়ে জল আসছিল না। তার বদলে এক ভয়ানক অসারতা গ্রাস করেছিল তাকে। চিমুর সেই নিষ্পাপ মুখটা তার মনে পড়ছিল, যার এই জগতের কুটিল কারবার সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আর ঠিক সেই সময়ে তার রাও সাহেব পাতিলের সেই নিষ্ঠুর, লোভী মুখটা মনে পড়ল। এই চিন্তায় তার গা গুলিয়ে উঠছিল। রমেশ শুধু চিমুকে বিক্রি করেনি, সে সাবিত্রীর বিশ্বাস, তার ভালোবাসা আর পবিত্র মনে করা বিয়ের সম্পর্কের নিলাম করেছিল। সেই মুহূর্তে সেই বন্ধ ঘরের মেঝেতে পড়ে থাকা সাবিত্রীর আত্মা পুড়ে ছাই হয়ে গেল, আর সেই ছাই থেকে এক নতুন শক্তির জন্ম হতে শুরু করল। তার মনের দুঃখের জায়গা এখন এক তীব্র জ্বলন্ত আক্রোশ আর রাগ নিয়ে নিল। সে সেই কাগজটা আবার হাতে নিল। সেটা দুমড়ে দেবার বদলে সে সেটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল, ঠিক যেমন কোনো বাঘিনী তার বাচ্চার শিকারীর পায়ের ছাপ দেখে। না, এটা আমি হতে দেব না, সে নিজের মনেই বিড়বিড় করে উঠল। কিন্তু এখন তার গলার স্বর কান্নায় ভেজা ছিল না, তাতে এক ইস্পাত কঠিন কাঠিন্য চলে এসেছিল। সে বুঝতে পারল যে স্বামী নামক যে আধারের ওপর সে ভরসা করেছিল, সেই আধারই এখন তার মেয়ের জম হয়ে দাঁড়িয়েছে। তাই এখন আর কারোর ওপর নির্ভর করে থাকা চলবে না। ঘড়িতে তখন দুপুর 12টা বেজেছিল, কিন্তু সাবিত্রীর কাছে তার জীবন যেন সেই 2:47 থেমে গিয়েছিল। আর এখন ঘড়ির কাঁটা এগিয়ে নেবার জন্য তাকে নিজেকেই সময়ের সাথে লড়াই করতে হতো। সে চোখ মুছল, শাড়ির আঁচলটা ঠিক করল, আর সেই কাগজটা ভাঁজ করে নিজের ব্লাউজের ভেতরে লুকিয়ে রাখল। এটাই ছিল সেই প্রমাণ, যা তার পুরনো জীবনের শেষ আর এক নতুন সংঘর্ষময় জীবনের শুরু হতে চলেছিল। এতদিন যে সাবিত্রী চৌখাটের ভেতরে ছিল, সে আজ চৌখাট পেরিয়ে রণসিংহ বাজানোর জন্য প্রস্তুত হয়েছিল। কারণ প্রশ্ন এখন আর সংসারের ছিল না, অস্তিত্বের ছিল। দুপুরের সেই চড়া রোদে যখন সাবিত্রীর বুকের কাছে লুকিয়ে রাখা সেই স্ট্যাম্প পেপারটা কোনো জ্বলন্ত কয়লার মতো তার চামড়া পুড়িয়ে দিচ্ছিল, তখন সে সত্যিকারের উপলব্ধি করল যে তাদের সংসারের বিশাল বাড়িতে লাগা উইপোকা এখন ছাদ পর্যন্ত পৌঁছে গিয়েছে। রমেশের করা সেই চুক্তির প্রতিটি শব্দ তার মস্তিষ্কে হাতুড়ির ঘা দিচ্ছিল। সেই কাগজে স্পষ্টভাবে লেখা ছিল অমাবস্যার রাত। সেই সময়সীমা এখন মাত্র 4 দিন দূরে ছিল,
আর সেই সময়ের অর্থ কি তা বোঝার জন্য সাবিত্রীর কোনো জ্যোতিষীর দরকার ছিল না। তার এক রত্তি মেয়ে যে এখনও পুতুল নিয়ে খেলে, যার পৃথিবীর বাজারে শরীরের কি দাম চলে সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই, সেই মেয়েটাকে এক বন্য পশুর হাতে তুলে দেওয়ার শুভক্ষণ রমেশ নিজের হাতে ঠিক করেছিল। এই চিন্তায় সাবিত্রীর পেটের ভেতরে এক ভয়ানক যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। রমেশের রাতের সেই ব্যবহার, 2:47 সেই রহস্যময় সময় আর তার নজরে থাকা সেই বিচিত্র অনুভূতির পুরো অর্থ এখন তার কাছে স্পষ্ট। সে রাতে উঠে চিমু বা তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকত, তা কোনো অনুশোচনা বা ভালোবাসার জন্য নয়, বরং একজন ব্যবসায়ীর নজরে সে তার মালের তদারকি করছিল, অথবা হয়তো নিজের মনের সাথে লড়াই করছিল যে এই চুক্তি পূর্ণ করার হিম্মত তার ভেতরে আছে কিনা। যেটাকে সাবিত্রী বাবার ভালোবাসা ভাবত, তা ভালোবাসা ছিল না, বরং এক ধরনের বিদায় ছিল। কারণ অমাবস্যার রাতের পর এই বাড়িতে চিমুর হাসি শোনা যেত না, শুধু পড়ে থাকত রমেশের ঋণের রসিদের ছেঁড়া টুকরোগুলো। সে যখন চিন্তায় মগ্ন ছিল, ঠিক তখনই বাড়ির বাইরে জিপের কর্কশ হর্ন বাজল, আর তার পরপরই কুকুরের ডাক শোনা গেল। সাবিত্রী চমকে বাস্তবে ফিরে এলো। সে জানলার ফাঁক দিয়ে বাইরে উঁকি মেরে দেখল যে আঙিনায় ধুলো উড়িয়ে রাও সাহেব পাটিলের সেই সাদা রঙের জিপ এসে থেমেছে। রাও সাহেব পাটিল, তার নাম শুনলে গ্রামের মহিলারা আঁচল টেনে নেয়, আর পুরুষরা মাথা নিচু করে ফেলে। সেই পাটিল আজ ভর দুপুরে রমেশ বাড়িতে না থাকা অবস্থায় তার দরজায় দাঁড়িয়েছিল। সাবিত্রীর বুক ধরফর করতে লাগল, কিন্তু ভয়ে নয়, এক গভীর ঘৃণায়। সে দেখল পাটিল গাড়ি থেকে নামল। তার ধবধবে সাদা জামার ওপর সোনার চেনগুলো ঝিকমিক করছিল। চোখের কালো চশমাটা খুলে সে বাড়ির দিকে নয়, বরং আঙিনায় খেলতে থাকা চিমুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। চিমু আপন মনেই আঙিনায় দড়ি লাফ খেলছিল। তার এই রাক্ষসের নজরের কথা সে জানতও না, কিন্তু পাটিল যেভাবে গোঁফে রাত বোলাতে বোলাতে ঠোঁটের কোণে এক কদর্য হাসি নিয়ে তার দিকে তাকাচ্ছিল, তা দেখে সাবিত্রীর মনে হচ্ছিল বাইরে গিয়ে ওর ওই চোখ দুটো গেলে দেয়। মেয়েটা ডাগর হয়েছে, আর 4 দিন, তারপর সবই আমাদের। সে হয়তো তার ড্রাইভারকে এমন কিছুই বলল, কারণ ড্রাইভারও একটা নোংরা হাসি দিল। সাবিত্রী এই দৃশ্য দেখল, আর তার মনে হল চুক্তির কাগজের কালি যেন জ্যান্ত হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। পাটিল সেখানে শুধু রমেশকে খুঁজতে আসেনি, সে তার শিকারের ওপর নজর রাখতে আর এটা নিশ্চিত করতে এসেছে যে শিকার নাগালের মধ্যেই আছে কিনা। কিছুক্ষণ পর পাতিল সেখান থেকে চলে গেল, কিন্তু যাওয়ার সময় সে বাড়ির প্রধান দরজার দিকে, যেখানে সাবিত্রী লুকিয়ে দাঁড়িয়েছিল, এমন এক নজর দিল যেন সে জানত ভেতরে কি তোলপাড় চলছে। সেই নজরে একটা হুমকি ছিল, রমেশ যদি কথা না রাখে তবে কি হবে, সেটাই যেন ছিল এক নিঃশব্দ হুঁশিয়ারি। সাবিত্রী দরজার আড়ালে ধপ করে নিচে বসে পড়ল। তার শরীর থরথর করে কাঁপছিল। সে এখন নিশ্চিত হয়েছিল যে এই লড়াই শুধু রমেশের বিরুদ্ধে নয়, বরং গ্রামের সবথেকে শক্তিশালী মানুষের বিরুদ্ধে, এই ব্যবস্থার বিরুদ্ধে। রমেশ তো কেবল একটা ঘুঁটি ছিল, আসল খেলোয়াড় বাইরে দাঁড়িয়েছিল। এখন তার সেই রাতের 2:47 কথা মনে পড়ল, এবং সেই স্মৃতির প্রেক্ষাপটই বদলে গেল। রমেশ সেই সময় জেগে উঠত, কিন্তু তার ঘুম আসছিল না তা নয়, বরং তার মাথার ওপর ঝুলতে থাকা সেই অমাবস্যার তলোয়ার তাকে ঘুমোতে দিচ্ছিল না। সে রোজ রাতে উঠে নিজের মনকে মারছিল, নিজের বিবেককে গলা টিপে হত্যা করছিল, যাতে সেই সময়টা যখন আসবে তখন তার হাত না কাঁপে। সাবিত্রীর মনে রমেশের জন্য যেটুকু সহানুভূতি অবশিষ্ট ছিল তা সেই মুহূর্তে পুরোপুরি শেষ হয়ে গেল। এখন তার মনে রমেশের জন্য শুধু ঘৃণা পড়েছিল, এমন এক মানুষের প্রতি ঘৃণা যে নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের রক্তকে বলি দিতে তৈরি হয়েছিল। সে বুঝল যে রমেশ শুধু জুয়া খেলেনি, সে একজন বাবার পবিত্র সম্পর্কের ওপর বাজি ধরেছিল, এবং এই বাজিতে জেতার জন্য সে চিমুর জীবন হারার প্রস্তুতি নিয়েছিল। রাত আবারও তার অন্ধকারের চাদর জড়িয়ে এলো, কিন্তু আজকের রাতটা সাবিত্রীর কাছে প্রতিদিনের মতো ছিল না। আজকের রাতে ভয় ছিল না, ছিল এক ঠান্ডা নির্বিকার নিস্তব্ধতা, যা ঝড়ের আগের পূর্বাভাস। চিমু খেয়ে দিয়ে অনেক আগেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, আর রমেশও সারাদিনের মদের নেশায় বা অপরাধবোধের চাপে অন্য ঘরে অগোছালো হয়ে পড়েছিল। সাবিত্রী চিমুর মাথার কাছে বসেছিল। তেলের প্রদীপের টিমটিমে আলো চিমুর নিষ্পাপ মুখে পড়ছিল। তার সেই শান্ত ঘুম, হাঁ করা মুখে নিঃশ্বাস নেওয়া আর স্বপ্নে দেখা খেলনার জন্য হালকা করে কেঁপে ওঠা চোখের পাতা দেখে সাবিত্রীর চোখের জল চিকচিক করে উঠল। কিন্তু সেই জল আজ গড়িয়ে পড়ল না। এতদিন সে কাঁদছিল,
নিজের কপালকে দোষ দিচ্ছিল, ভগবানের কাছে প্রার্থনা করছিল। কিন্তু আজ যখন সে নিজের পেটের সন্তানের দিকে তাকালো, যার জীবন ধ্বংস হওয়া থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে ছিল, তখন তার ভেতরে মা হিসেবে থাকা কোমলতা জ্বলে ছাই হয়ে গেল। চোখের সেই জল তপ্ত হল, তা বাষ্প হয়ে এমন এক আগুন জ্বলে উঠল যা তার মনের ভয়ের লেশটুটুও পুড়িয়ে দিল। সে বুঝতে পারল যে কেঁদে বা পায়ে পড়ে কিছু হবে না। যে ভগবানের কাছে সে রোজ হাত জোর করে, সেই ভগবান নিচে এসে পাতিলের হাত ধরবেন না বা রমেশের বুদ্ধি ফেরাবেন না। আমার মেয়ের ঢাল আমাকেই হতে হবে, আর তার জন্য আমাকে মা নয়, কালী হতে হবে। এই চিন্তা তার মনে বিদ্যুতের মতো খেলে গেল। সে চিমুর কপালের ঘাম আঁচল দিয়ে মুছল, আর সেই আঁচলেই নিজের কোমর শক্ত করে বাঁধল। তার মুখের ভাব এখন আর কোনো গৃহবধূর মতো ছিল না, তা ছিল এক যোদ্ধার মতো, যে যুদ্ধের আগের রাতে নিজের অস্ত্র শান দেয়। তার নজর দেওয়ালের ঘড়ির দিকে গেল। এখনও 2:47 হতে সময় ছিল, কিন্তু এখন আর সেই সময়কে তার ভয় লাগছিল না। উল্টো সে সেই সময়ের অপেক্ষা করছিল। সে ঠিক করল যে আজ রমেশ উঠলে সে ঘুমের ভান করবে না। আজ সে জেগে থাকবে, সাক্ষী থাকবে, কিন্তু এক অন্য ভূমিকায়। সাবিত্রী ধীরে ধীরে উঠল। নিজের শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা সেই কাগজপত্রগুলো আরেকবার ছুঁয়ে দেখল, যেন ওটাই তার আধার ছিল, ওটাই অস্ত্র ছিল। তার মনে চিন্তার চাকা দ্রুত ঘুরতে লাগল। রমেশকে ছেড়ে দেওয়া এখন আর কোনো বিকল্প ছিল না। সেই সিদ্ধান্ত তো অনেক আগেই হয়ে গিয়েছে, কিন্তু প্রশ্ন ছিল এখান থেকে পালানোর। গ্রামে পাটিলের লোক নজর রাখছে, রমেশের বন্ধুরাও ওরই অনুচর। তাই সোজা পথে পালিয়ে যাওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। তাকে অন্য কিছু করতে হবে, সাহসী কিছু। তাকে এমন আঘাত করতে হবে যা রমেশ ভাবেনি আর ওই অহংকারী পাটিলও কল্পনা করেনি। সে ঘরের কোণগুলো, রান্নাঘরের জিনিসপত্র এবং বিশেষ করে কোণে রাখা সেই ধারালো বটিটার দিকে মনে মনে নজর দিল। আজ পর্যন্ত সেই বটিটা সে শুধু আনাজ কাটার জন্য বা নারকেল ছাড়ানোর জন্য ব্যবহার করেছে। আজ সেই বটিটা তার কাছে এক অন্য রূপে ধরা দিল। যদি আমার মেয়েকে কেউ হাত দেয়, তবে সেই হাত আর শরীরে থাকবে না। এই চিন্তা করতেই তার গায়ের লোম খাড়া হয়ে গেল। কিন্তু তা ভয়ের ছিল না, তা ছিল এক নতুন শক্তির। সে এখন একাকিত্ব অনুভব করল। এই লড়াইয়ে সে পুরোপুরি একা ছিল। তার বাপের বাড়ি অনেক দূরে, আর শ্বশুরবাড়ির গ্রামে তার আপন বলতে কেউ নেই। কিন্তু এই একাকিত্বেই সে তার বল খুঁজে পেল। যখন মানুষের কাছে হারানোর মতো আর কিছুই থাকে না, তখন সে আর কিছুকেই ভয় পায় না। সাবিত্রী এখন ঠিক সেই মোড়েই দাঁড়িয়েছিল। সে একবার রমেশের ঘরের দিকে তাকাল। সেখান থেকে ওর নাক ডাকার শব্দ আসছিল। ঘুমিয়ে নে, আয়েশ করে ঘুমিয়ে নে, সে মনে মনে বিড়বিড় করল। তোর এই শান্ত ঘুম আজই শেষ। কালকের সূর্য তোর জন্য উঠবে ঠিকই, কিন্তু তা তোর পাপের হিসেব নিয়েই আসবে। তার চোখে এখন আর জল ছিল না, বরং সেখানে জ্বলন্ত অঙ্গার ছিল। সে ঠিক করেছিল যে এখন আর নিজে পুড়বে না, অন্যকে পোড়াবে। 2:47 সময় এগিয়ে আসছিল, কিন্তু আজ ঘরের হাওয়া বদলে গিয়েছিল। শিকার এখন শিকারী হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর এক অবলা নারীর অন্ত ঘটে সেখানে এক রণরঙ্গিনীর জন্ম হয়েছিল। রাতের অন্ধকারে ঘর থেকে বেরোনো একজন সংসারী মহিলার জন্য যতটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন নিজের স্বামীর ওপর নজর রাখা। কিন্তু সাবিত্রীর মনে যে আগুন জ্বলছিল, তাতে সামাজিক বন্ধনের ভয় অনেক আগেই পুড়ে খাক হয়ে গিয়েছে। রমেশ প্রতিদিনের মতো বাইরে থেকে একটু আসছি বলে মাথা নিচু করে ঘর থেকে বেরোল, কিন্তু আজ সাবিত্রী তাতে চোখের আড়াল হতে দিল না। সে মাথায় আঁচলটা শক্ত করে বাঁধল এবং পায়ের নুপুরের শব্দ যাতে না হয় তার জন্য সেগুলো খুলে ঠাকুর ঘরে রেখে দিল। তারপর বেড়ালের মতো নিঃশব্দ পায়ে অন্ধকারে তার পিছু নিল। গ্রামের রাস্তাগুলো জনশূন্য ছিল, শুধু দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছিল, আর ল্যাম্পপোস্টের টিমটিমে আলোয় ছায়ার অদ্ভুত সব খেলা চলছিল। রমেশ গ্রামের সীমানায় থাকা সেই বটগাছের নিচের পুরনো টিনের শেডের দিকে এগিয়ে গেল, যেখানে পাতিলের লোক আর গ্রামের বখাটেরা মদের আড্ডায় বসে। সাবিত্রী নিজের নিঃশ্বাস বন্ধ করে রাস্তার ধারের ঘন ঝোপের আড়ালে থেকে সেই শেডের পেছনের দিকে গিয়ে পৌঁছল। সেখানে টিনের ফাঁক দিয়ে ভেতরের আলো আর শব্দ বাইরে আসছিল। ভেতরে সিগারেটের ধোঁয়া আর দেশি মদের কড়া গন্ধ ছড়িয়েছিল, আর সেই ধোঁয়ার কুণ্ডলির ভেতরে সে দেখল রমেশ এক কোণে পাতিলের ডান হাত হিসেবে পরিচিত সিদ্ধু নামের এক গুন্ডার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে। সিদ্ধু ভাই, আর 2 দিন সময় দিন, মেয়েটা ছোট, ওকে বোঝানো কঠিন হচ্ছে।
রমেশের গলার স্বর কান্নায় ভেজা আর লাচারিতে ভরা ছিল, যা শুনে সাবিত্রীর নিজেরই ঘৃণা হল। সিদ্ধু টেবিলের উপর মদের বোতলটা সজোরে আছাড় মারল, যে শব্দে রমেশ চমকে উঠল। সিদ্ধু গড়গড় করে উঠল, রমেশা, পাতিল অজুহাত শুনতে চায় না। অমাবস্যার রাতে পুজো আছে, আর সেই পুজোয় বলির ঠিক সময় চাই, না হলে তোর জমিও যাবে আর তুইও বেঁচে থাকবি না। এ কথা শুনে সাবিত্রীর বুক কেঁপে উঠল। পুজো, বলি, এর মানে পাতিল চিমুকে শুধু তার লালসার জন্য নয়, বরং কোনো এক তান্ত্রিক বা অঘরী কাজের জন্য চাইছিল। কিন্তু এরপর যে কথাবার্তা হলো তা সাবিত্রীর হাতে এক মোক্ষম অস্ত্র তুলে দিল। সিদ্ধু নেশার ঘোরে বলতে আগল, এমনিতেই পাতিলের মাথা গরম হয়ে আছে, তার ওপর ওই নতুন আসা কালেক্টর বেআইনি বালু তোলার তদন্ত শুরু করেছে। পাতিল যদি নদীর ধারের ওই গুদামে লুকিয়ে রাখা খাতাগুলো আর বালুর ট্রাকগুলো ওই সাহেবের হাতে পড়ে, তবে পাতিলের এমএলএ টিকিট বাতিল হয়ে যাবে। কিন্তু পাতিল এখন ক্ষিপ্ত, তোর কান্না শোনার সময় ওর নেই। সাবিত্রীর মাথায় যেন বজ্রপাত হল। যে রাও সাহেব পাটিলকে সে সর্বশক্তিমান মনে করত, তারও তো এক দুর্বল জায়গা আছে। নদীর ধারের গুদাম আর বেআইনি বালু পাচারের সেই কালো খাতা, এগুলোই হল সেই প্রমাণ যা পাটিলকে এক রাতে রাস্তায় নামিয়ে দিতে পারে। সিদ্ধুর সেই কথাগুলো থেকে সে বুঝতে পারল পাটিল এখন ভয়ের ছায়ায় আছে এবং কালেক্টরের পদক্ষেপে সে আতঙ্কিত। রমেশ তখনও সেখানে কাকুতি মিনতি করছিল, কিন্তু সাবিত্রী আর দেরি করা ঠিক মনে করল না। সে তার ব্রহ্মাস্ত্র পেয়ে গিয়েছিল। সে ফেরার পথ ধরল, কিন্তু এখন তার হাঁটায় আগের মতো ভয় ছিল না, বরং এক ধরনের আত্মবিশ্বাস ছিল। তোর পাপই তোকে মারবে পাটিল, সে মনে মনে বিড়বিড় করল। সে বুঝতে পেরেছিল কালকের লড়াই শুধু শক্তির নয়, বুদ্ধিরও হবে। বাড়ি ফেরার সময় সে আকাশে মেঘের আড়াল থেকে চাঁদকে উকি দিতে দেখল, যেন সে তাকে বলছিল অন্ধকার যতই ঘন হোক না কেন তা চিরস্থায়ী নয়। সে ঠিক করল আগামীকাল ভোরেই ওই গুদামটি খুঁজে বের করবে, কিন্তু তার আগে আজ রাতে তাকে তার ঘরের ভেতরে থাকা সেই ঘরের শত্রু বিভীষণকে অর্থাৎ রমেশকে চিরতরে শেষ করতে হবে। রাতের 2:45 বেজেছিল। বাড়ির পরিবেশ বরাবরের মতোই রহস্যময় আর থমথমে ছিল, কিন্তু আজ এই নাটকের শেষ অঙ্ক অভিনীত হতে চলেছিল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল, বিদ্যুতের চমক জানলা দিয়ে ভেতরে আলো ফেলছিল, আর সেই আলোয় সাবিত্রী বিছানায় শুয়েছিল না। সে বিছানার কিনারায় পিঠ সোজা করে আর চোখ খোলা রেখে বসেছিল। তার চুলগুলো খোলা ছিল, কপালের সিঁদুর লেপটে গিয়েছিল, কিন্তু চোখের আগুন দাউ দাউ করে জ্বলছিল। সে এক মূর্তির মতো নিশ্চল হয়ে অপেক্ষা করছিল সেই মুহূর্তের, যখন রমেশ জাগবে। ঠিক 2:47 ঘড়ির কাঁটা সরল, আর রমেশের শরীরে সেই চিরচেনা অস্থিরতা দেখা দিল। সে ধরফর করে জেগে উঠল, অভ্যাসবশত উঠে দাঁড়াল এবং সাবিত্রীর দিকে নজর দিল। কিন্তু আজ সে এক বড় ধাক্কা খেল। সবসময় ঘুমিয়ে থাকা বা ঘুমের ভান করা সাবিত্রী আজ জেগেছিল, এবং তার নজর সরাসরি রমেশের চোখের ভেতরে বিঁধেছিল, যেন সে তার আত্মার তল্লাশি নিচ্ছে। রমেশ মুহূর্তের জন্য জমে গেল, তার হাত পা কাঁপতে লাগল। মুখ দিয়ে কোনো শব্দ বের হল না, কারণ সাবিত্রীর এই রূপ সে আগে কখনো দেখেনি। সে সেখানে একজন স্ত্রী হিসেবে নয়, বরং একজন বিচারক হিসেবে বসেছিল। কি হয়েছে? তুমি জেগে আছো? রমেশ কোনোমতে সাহস সঞ্চয় করে কাঁপা গলায় জিজ্ঞাসা করল। তার গলার স্বর ভয়ে কাঁপছিল। সাবিত্রী শান্তভাবে কিন্তু তীক্ষ্ণ ছুরির মতো গলায় উত্তর দিল, আমি তো জেগেই আছি রমেশ, তোমার আত্মা অনেক আগেই মরে গিয়েছে। কি দেখছ? গুনছ নাকি যে নিজের মেয়েকে কত টাকায় বিক্রি করলে তার হিসেব করছ? এই শব্দগুলো শোনা মাত্রই রমেশের মনে হলো কেউ তার কানে সজোরে চড় মেরেছে। সে একদম পিছিয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি কি জানো? তুমি কি আবল তাবল বকছ? সে তোতলাতে লাগল। সাবিত্রী এক মুহূর্ত দেরি না করে আঁচলের তলায় লুকিয়ে রাখা সেই স্ট্যাম্প পেপার আর ডায়েরি বের করে সজোরে ওর গায়ের ওপর ছুঁড়ে মারল। এটা আবল তাবল বকা নয়, এটা তোমার পাপের খতিয়ান। যে বাবা নিজের পেটের মেয়েকে জুয়ার ডাউতে লাগিয়ে দেয়, সেই বাবার মুখে থুতু ফেলতেও আমার ইচ্ছে করছে না। তার গলার স্বর চড়ে গেল, তাতে বেদনা আর আক্রোশ দুই মিশেছিল। রমেশ হাঁটু গেঁথে বসে পড়ল। দুহাতে মুখ ঢেকে সে ছোট বাচ্চার মতো কাঁদতে লাগল। সাবিত্রী, আমার কথা শোনো, আমাকে ক্ষমা করো, আমি ফেঁসে গিয়েছি। পাতিল আমাকে মেরে ফেলবে, তোমাদেরও জ্যান্ত রাখবে না। আমি কি করব? আমার কাছে আর কোনো রাস্তা ছিল না।
সে সাবিত্রীর পা ধরার চেষ্টা করল, কিন্তু সাবিত্রী লাথি মেরে তার হাত সরিয়ে দিল। সে উঠে দাঁড়াল। দেওয়ালের ওপর সাবিত্রীর ছায়া রমেশের ছায়ার চেয়ে অনেক বড় আর ভয়ানক দেখাচ্ছিল। রাস্তা ছিল না, নিজেকে বিক্রি করতে পারতে, নিজের কিডনি, চোখ, হাত পা বিক্রি করতে পারতে, কিন্তু নিজের পেটের মেয়েকে রাক্ষসের হাতে তুলে দেওয়ার আগে তোমার মরণ হলো না কেন? তুমি বলছো পাতিল তোমাকে মারবে? আরে তুমি তো সেই দিনই মরে গিয়েছ যেদিন তুমি ওই কাগজে সই করেছ। সে নিচু হয়ে রমেশের জামার কলার ধরে ওকে টেনে তুলল। তার চোখে এখন এক ফোঁটাও জল ছিল না। শোনো রমেশ, ভালো করে শোনো, আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। তুমি আমার জন্যে মরে গিয়েছ। সে গলার মঙ্গলসূত্রটা হ্যাচকা টানে ছিঁড়ে ফেলল, আর পুঁতিগুলো মেঝেতে ছড়িয়ে গেল। এই মঙ্গলসূত্র এখন কোনো লাশের গলায় শোভা পাবে না। তুমি তুমি কোথায় যাবে? বাইরে পাতিল আছে, ও তোমাদের ছাড়বে না, রমেশ আতঙ্কিত গলায় বলল। সাবিত্রী দরজার দিকে আঙুল তুলে দেখাল। বাইরের লোকগুলোকে আমি দেখে নেব, কারণ এখন আমার আর ভয় নেই, কিন্তু ঘরের সাপকে আমি আমার মেয়ের আশেপাশে থাকতে দেব না। আমি চিমুকে নিয়ে যাচ্ছি, আর মনে রেখো, যদি তুমি বা তোমার ওই পাতিল আমার রাস্তায় আসো, তবে আমি দুর্গা হতে দ্বিধা করব না। বাইরে বজ্রপাত হল। সেই আলোয় রমেশ দেখল সাবিত্রীর মুখটা কোনো জ্বলন্ত মশালের মতো দেখাচ্ছে। সে তাকে আটকানোর সাহস করল না। সাবিত্রী ঘুমন্ত চিমুকে কোলে তুলে নিল। এক হাতে সেই কাস্তে আর অন্য হাতে কাগজপত্র নিয়ে সে পেছনে ফিরে না তাকিয়ে সেই 247 অভিশপ্ত ঘর থেকে বেরিয়ে গেল। রমেশ সেখানেই ছড়িয়ে থাকা পুঁতিগুলোর মাঝখানে নিজের পাপের বোঝার নিচে চাপা পড়ে এক প্রাণহীন মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল, সে কেবল স্ত্রী আর মেয়েকেই হারায়নি, নিজের মনুষ্যত্বও হারিয়েছে। ঘরের সেই ছেঁড়া মঙ্গলসূত্রের পুঁতিগুলো মারিয়ে যখন সাবিত্রী তার মেয়েকে কোলে নিয়ে চৌকাঠ পার হল, তখন বাইরের প্রকৃতি যেন রুদ্র রূপ ধারণ করে তার পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। দমকা হাওয়া আর বৃষ্টির ঝাপটা গায়ে বিঁধছিল, কিন্তু সাবিত্রীর মনের আগ্নেয়গিরির সামনে এই ঝড়ের কোনো ক্ষমতাই ছিল না। রমেশ শেষবার এক করুণ চেষ্টা হিসেবে মাটি নিয়ে হামাগুড়ি দিয়ে এসে তার আঁচল ধরার চেষ্টা করল। তার মুখ দিয়ে শব্দ বের হল, সাবিত্রী, যেও না, ওরা তোমাকে জ্যান্ত ছাড়বে না। কিন্তু সাবিত্রী যখন পেছনে ফিরে তাকাল, তখন তার চোখে করুণা নয়, ছিল চরম ঘৃণা। সে এক ঝটকায় আঁচল ছাড়িয়ে নিল আর ওকে লাথি মেরে সরিয়ে দিল, ঠিক যেমন পায়ে লেগে থাকা কাদা ঝেড়ে ফেলা হয়। জ্যান্ত তো আমি থাকবই রমেশ, কিন্তু তোমার বউ হয়ে নয়, এই চিমুর মা হয়ে। এই হুঙ্কার দিয়ে সে দরজা খুলল আর অন্ধকারের সাম্রাজ্যে পা রাখল। চিমু ঘুমে জেগে উঠেছিল। মায়ের এই রূপ আর বাইরের গোলমাল দেখে সে ভয় পেয়ে কাঁদতে লাগল, কিন্তু সাবিত্রী তাকে আঁচলের তলায় শক্ত করে ঢেকে নিয়েছিল, যেন সে পৃথিবীর সব বিপদ থেকে নিজের সন্তানকে রক্ষা করার জন্য ডানা মেলে দাঁড়িয়েছিল। গ্রামের সরু আর কাদায় ভরা রাস্তা দিয়ে তার পা দ্রুত পড়ছিল। পায়ে চটি ছিল না, কাঁচা বিঁধছিল, কিন্তু সেই শারীরিক যন্ত্রণার বোধ তার মস্তিষ্কে হচ্ছিল না, কারণ তার লক্ষ্য ছিল একদিকে, গ্রামের মাঝখানে উঁচুতে থাকা সেই রাও সাহেব পাটিলের অভেদ্য প্রাসাদ। মাঝরাতের সেই সময়ে যখন গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এক মহিলার চিৎকার বা বৃষ্টির মধ্যে চলার শব্দ কানে আসতেই আশেপাশের বাড়ির দরজাগুলো সামান্য ফাঁক হল। কেউ কেউ জানলা দিয়ে লণ্ঠন জ্বালিয়ে উঁকি মারল, কেউ কেউ বারান্দায় এসে জিজ্ঞাসা করল, কে রে ও? বিদ্যুতের ঝলকানিতে গ্রামবাসীরা দেখল যে এ আর কেউ নয়, রমেশের সেই গরিব গাই সাবিত্রী, যে আজ হাতে কাস্তে আর কোলে সন্তান নিয়ে কোনো রণরঙ্গিনীর মতো পাতিলের প্রাসাদের দিকে চলেছে। লোকেদের মধ্যে ফিসফাস শুরু হল, বউটা পাগল হয়ে গেল নাকি? পাতিলের সাথে লেগে কার ভালো হয়েছে? কিন্তু সাবিত্রী সেই ফিসফাসের পরোয়া ছিল না। তার চুল বৃষ্টিতে ভিজে মুখে লেপটে গিয়েছিল, চোখ রক্তের মতো লাল হয়ে গিয়েছিল, আর নিঃশ্বাসের গতি বেড়ে গিয়েছিল। প্রাসাদের সেই বিশাল কাঠের প্রবেশদ্বার এখন তার চোখের সামনে এলো, যা সবসময় সাধারণ মানুষের কাছে ভয়ের প্রতীক ছিল। কিন্তু আজ সাবিত্রীর কাছে সেই দরজা কোনো কাগজের বাক্সের মতো মনে হচ্ছিল, যা ছিঁড়ে তাকে ভেতরে ঢুকতে হবে। রমেশ ওর পেছনে দৌড়ে আসেনি, হয়তো তার অবশিষ্ট সাহসটুকু শেষ হয়ে গিয়েছিল, অথবা সে জানত এই আগুন নেভানো তার সাধ্যের বাইরে। প্রাসাদের বুরুজের ওপরের আলোগুলো টিমটিম করছিল, আর সেখানে পাহারা দেওয়া দুই লোক সাবিত্রীকে দেখে থতমত খেয়ে গেল। একজন মহিলা, তাও আবার এই অবস্থায় সরাসরি পাতিলের প্রাসাদে চড়াও হচ্ছে, এটা তাদের কাছে অবিশ্বাস্য ছিল।
সাবিত্রী দরজায় গিয়ে লাথি মারল না বা কাকুতি মিনতি করল না, বরং নিজের হাতের কাস্তের হাতল দিয়ে সেই সেগুন কাঠের দরজায় এত জোরে আঘাত করল যে সেই শব্দ প্রাসাদের অন্দরমহল পর্যন্ত পৌঁছে গেল। রাও সাহেব, বাইরে আসুন, আপনার হিসেব চুকিয়ে দিতে হবে। তার এই চিৎকার কোনো মিনতি ছিল না, তা ছিল এক আহ্বানের হুঙ্কার, যা শুনে গ্রামবাসীদের বুকও মুহূর্তের জন্য থমকে গেল। প্রাসাদের সেই রাজকীয় প্রবেশদ্বার যখন খুলল, তখন এক কড়া আলোর ঝলকানি বাইরে এলো, আর সেই আলোয় রাও সাহেব পাতিলকে তার কিছু গুন্ডাদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার মুখে কাঁচা ঘুম ভেঙে যাওয়ার বিরক্তি ছিল, কিন্তু সামনে সাবিত্রীকে দেখা মাত্রই সেই বিরক্তি এক কদর্য হাসিতে বদলে গেল। আরে বাহ! রমেশ মেয়েকে দেওয়ার কথা দিয়েছিল, কিন্তু ও তো মাকেই আগে পাঠিয়ে দিয়েছে দেখছি। কি গো সাবিত্রী, বর তাড়িয়ে দিল নাকি নিজেই নিজের ব্যবস্থা করতে চলে এলে? পাতিলের এই কথা শুনে তার সাঙ্গপাঙ্গরা হো হো করে হেসে উঠল, কিন্তু সাবিত্রী এক চুলও নড়ল না। তার চোখের সেই ঠান্ডা ইস্পাতের মতো নজর দেখে পাতিলের হাসি কয়েক মুহূর্তেই উবে গেল। সে চিমুকে পাশের এক সুরক্ষিত জায়গায় বসিয়ে দিল আর একাই এগিয়ে গেল। তার হাতের কাস্তে বিদ্যুতের আলোয় ঝিলিক দিয়ে উঠল। গুন্ডারাও সতর্ক হয়ে গেল, কিন্তু পাতিল তাদের ইশারায় থামাল, কারণ সে ভেবেছিল এই মহিলা এখন পায়ে পড়ে ক্ষমা চাইবে। পায়ে পড়তে আসেনি পাতিল। সাবিত্রীর গলার স্বর গম্ভীর আর জোরালো ছিল। আপনার আর রমেশের ওই নোংরা চুক্তি আমি মানি না, আর আজই, এক্ষুনি ওই স্ট্যাম্প পেপার আমার সামনে ছিঁড়ে ফেলতে হবে। পাতিল অট্টহাস্য করে উঠল। তুমি আমাকে বলবে? ওরে পাগলি, তোর বর জুয়ায় হেরেছে, আর এখন আইনত ওই মেয়ে আমার। তুমি কি করবে? পুলিশে যাবে? পুলিশ আমার পকেটে থাকে, গ্রাম আমার মুঠোয়। পাতিলের এই অহংকার দেখে সাবিত্রীর ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল, যেন সে এই উত্তরের অপেক্ষাতেই ছিল। সে এক পায়ে গিয়ে এলো এবং নিচু স্বরে কিন্তু পরিষ্কারভাবে বলল, পুলিশ আপনার পকেটে থাকতে পারে পাতিল, কিন্তু ওই যে নতুন জেলা কালেক্টর দেশপাণ্ডে সাহেব এসেছেন, উনি তো আপনার পকেটে নেই, তাই না? আর আমার মনে হয় ওনার বালু মাফিয়াদের ধরার খুব শখ আছে। এ কথা শোনা মাত্রই পাতিলের কপালে ভাঁজ পড়ল। সে একটু থিতু হল। সাবিত্রী বলে চলল, কাল রাতেই আমি দেখেছি নদীর ধারের আপনার ওই পুরনো গুদামে কি চলছে, আর আপনার লোকের থেকেই জানতে পেরেছি যে ওই গুদামে একটা লাল রঙের ডায়েরি আছে, যাতে আপনার সব কালো কারবারের হিসেব আছে। বালুর কতগুলো ট্রাক গিয়েছে, কাকে কত ঘুষ দিয়েছেন, কার কার খুন হয়েছে, সব ওই ডায়েরিতে আছে, তাই না? প্রাসাদের সেই চত্বরে এখন সমাসনের নিস্তব্ধতা নেমে এলো। শুধু বৃষ্টির শব্দ পাওয়া যাচ্ছিল। একটু আগে যে পাতিল সিংহের মতো গর্জন করছিল, তার কপালে এখন ঘামের ফোঁটা জমতে শুরু করল। সে বিশ্বাসই করতে পারছিল না যে এই গাইয়া মহিলার কাছে এত তথ্য কোথা থেকে এলো। সে আশেপাশে তাকালো। তার গুন্ডারাও ভয় পেয়ে গিয়েছিল, কারণ কালেক্টরের হানার খবর আগেই বাতাসে ভাসছিল। তুমি মিথ্যে বলছো, তুমি কিছুই জানো না, পাতিল তোতলাতে তোতলাতে বলল, কিন্তু তার গলা এখন নেমে গিয়েছে। মিথ্যে না সত্যি সেটা কালেক্টর সাহেবকেই ঠিক করতে দিন। সাবিত্রী পকেট থেকে মোবাইল বের করল, যেটা সে রমেশের থেকে চুরি করেছিল, আর বলল, এই মোবাইলে আমি গুদামের ছবি আর ভিডিও তুলে রেখেছি, আর একটা মেসেজ টাইপ করে রেখেছি। এখন যদি আমি সেন্ড বোতাম টিপি, তবে এই মেসেজ সরাসরি কালেক্টরের ব্যক্তিগত নম্বরে চলে যাবে। আপনার বিধায়ক পদ তো যাবেই পাতিল, বাকি জীবনটা জেলের ঘানি টেনে কাটবে। বলুন, কি চুক্তি করবেন? আপনার সম্মান না আমার মেয়ে? একথা শুনে পাতিল নিশ্চিত হয়ে গেল যে এই মহিলা কেবল ফাঁকা হুমকি দিচ্ছে না, সে পুরো পড়াশোনা করেই এসেছে, আর একটা ছোট মেয়ের জন্য নিজের সাম্রাজ্য বিপদে ফেলা তার পক্ষে সম্ভব ছিল না। রাজনীতিতে তার সম্মান, আসন্ন নির্বাচন আর জমানো প্রতিপত্তি সব এক মুহূর্তে ধুলোয় মিশে যেতে পারত। তার গলা শুকিয়ে এলো। সে রাগ আর অসহায়তায় নিজের লোককে ইশারা করল। যা, রমেশের চুক্তির কাগজগুলো নিয়ে আয়। সে গড়গড় করে উঠল। যখন সেই ফাইল আনা হলো, পাতিল সেটা সাবিত্রীর সামনে ছুঁড়ে দিল। নে, আর এখান থেকে চলে যা, কিন্তু মনে রাখিস, আবার যদি এই গ্রামে মুখ দেখাস। সাবিত্রী ফাইলটা তুলল, সেটা টুকরো টুকরো করল আর বাতাসে উড়িয়ে দিল। হুমকি দেবেন না পাতিল, কারণ যে মহিলা একবার মৃত্যুর চোখের দিকে তাকিয়েছে, সে আপনার মতো শেয়ালকে ভয় পায় না। আমি গ্রাম ছাড়বই, কিন্তু পালিয়ে নয়, জিতে। সে আবারও চিমুকে কোলে নিয়ে নিল আর ফিরে দাঁড়াল। পেছনে দাঁড়িয়ে থাকা পাতিল, যার ইজ্জত এক রাতে এক সাধারণ গৃহবধূ ধুলোয় মিশিয়ে দিয়েছিল, সে মুঠি পাকিয়ে তাকিয়ে রইল। কিন্তু সে জানত, এবার শিকার তার হাত থেকে ফুসকে গিয়েছে, তাও চিরতরের জন্য।
গ্রামের ধুলো আর পাতিলের প্রাসাদের সেই অপমান পেছনে ফেলে যখন সাবিত্রী এসটি বাসের জানলা দিয়ে সেই পরিচিত এলাকার দিকে শেষবার তাকাল, তখন তার মনে ঘর ছাড়ার দুঃখ ছিল না, ছিল এক খাঁচা থেকে মুক্ত হওয়ার আনন্দ। কিন্তু স্বাধীনতার এই হাওয়া যতটা মনোরম ছিল ততটাই অনিশ্চয়তায় ভরা ছিল, কারণ এখন তার মাথার উপর না ছিল ঘরের ছাদ, না পকেটে যথেষ্ট পুঁজি। শহরের কাছে এক শিল্পাঞ্চলের শ্রমিক বস্তিতে, যেখানে দিনরাত কারখানার সাইরেন বাজত আর বাতাসে এক ধরনের কড়া গন্ধ থাকত, সেখানে সে এক ছোট টিনের ঘর ভাড়া নিল। ঘর বললে ভুল হবে, চারিদিকে পলেস্তারা খসা ইট আর ওপরে গ্রীষ্মে তপ্ত আর বর্ষায় চুইয়ে পড়া টিন, এই ছিল তার অবস্থা। কিন্তু সাবিত্রীর কাছে সেই চার দেওয়াল কোনো রাজপ্রাসাদের চেয়েও বেশি নিরাপদ মনে হল, কারণ মাঝরাতে তার মাথার কাছে কেউ ভূতের মতো দাঁড়িয়ে থাকবে না। ঘরওয়ালা তার চোখে এক রহস্যময় কৌতূহল নিয়ে চাবি দেওয়ার সময় জিজ্ঞাসা করেছিল, স্বামী কি করে, ও কবে আসবে? সাবিত্রী ও আমার জন্য মরে গিয়েছে এমন পরিষ্কার উত্তর না দিয়ে শুধু বলেছিল, আমি একাই আছি আর ভাড়া সময় মতো পেয়ে যাবেন। এই বলে সে প্রসঙ্গ শেষ করেছিল, কারণ সে জানত এই পুরুষতান্ত্রিক সমাজে একজন পরিত্যক্তা বা একা থাকা মহিলার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কতটা বিষাক্ত হয়। শুরুর কয়েকটা দিন এমনভাবে কাটল যেন নিয়তি তার পরীক্ষা নিচ্ছে। চিমুকে খিদের জ্বালায় ছটফট করতে দেখে সাবিত্রীর প্রাণ কেঁদে উঠত, কিন্তু সে নিজের আত্মসম্মান বিসর্জন দেয়নি। তার কাছে থাকা যৎসামান্য টাকা দিয়ে সে আটার কল আর সবজি বাজারের দিকে পা বাড়াল এবং নিজের একমাত্র গুণ রান্না, সেটাকেই অস্ত্র করার সিদ্ধান্ত নিল। সে বুঝতে পেরেছিল শিল্পাঞ্চলের শ্রমিকদের ঘরের খাবারের খুব অভাব, তাই সে ডাইনিং বা টিফিন সার্ভিস দেওয়া শুরু করল। ভোর 4টের সময় যখন পুরো বস্তি ঘুমে আচ্ছন্ন থাকত, তখন সাবিত্রীর উনুন জ্বলে উঠত। উনুনের সেই ধোঁয়ায় চোখ জ্বালা করত, কাশি আসত, তবুও সে ভাকরি অর্থাৎ রুটি তৈরি করত। আর সেই রুটি তৈরির ছন্দে সে তার পুরনো জীবনের বেদনা ভুলে যাওয়ার সাহায্য পেত। হাতে ছ্যাঁকা লাগত, আঙুলে ফোসকা পড়ত, তবুও সে থামা মঞ্জুর করেনি। বস্তির অন্য মহিলারা, যারা কলে জল ভরার সময় একে অপরের হাঁড়ি খবর নিত, তারা সাবিত্রীকেও ছাড়েনি। দেখো বাপু, স্বামী তাড়িয়ে দিয়েছে মনে হয়, তাই তো এখানে এসে থাকছে। অথবা কেমন মাথা উঁচু করে চলে দেখো, একটুও লজ্জা নেই। এমন সব খোঁটা তার কানে পড়ত, কিন্তু সাবিত্রী শব্দের সেই ক্ষতগুলো মনে না নিয়ে সেগুলোকে নিজের কাজের শব্দের নিচে চাপা দিয়ে দিত। যখন সে ভর দুপুরে রোদে খালি পায়ে টিফিন পৌঁছে দিতে যেত, তখন তার শরীর দিয়ে ঘামের ধারা বইত, কিন্তু সেই ঘামে লাচারির গন্ধ থাকত না, থাকত পরিশ্রমের সুগন্ধ। একদিন এক মদ্যপ লোক তাকে একা পেয়ে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিল। তখন সাবিত্রী নিজের ঝোলা থেকে সেই কাস্তেটা বের করল, যেটা সে গ্রাম থেকে সাথে নিয়ে এসেছিল, আর লোকটার চোখের দিকে তাকিয়ে বলল, আমি ঘর থেকে পালিয়ে আসা কোনো অবলা নারী নই, বরং এক রাক্ষসকে হারিয়ে আসা মা, এটা মনে লেখো। সেই দিন থেকে বস্তির লোকজনের নজর বদলে গেল, আর সাবিত্রী বুঝতে পারল যে সম্মান চেয়ে পাওয়া যায় না, ওটা কেড়ে নিতে হয়। সময়ের চাকা ঘুরল আর ঋতুর পর ঋতু বদলাতে লাগল। সাবিত্রীর জীবনে ঝরা পাতার কাল শেষ হয়ে এখন নতুন পাতা গজাতে শুরু করেছিল। সেই টিনের চালের আশ্রয় এখন তার আপন মনে হতে শুরু করেছিল। আর একসময় 100 টাকার জন্য কাঁদা সাবিত্রীর কৌটোতে এখন পরিশ্রমের কিন্তু নিজের হকের রোজগার জমতে শুরু করেছিল। প্রায় 1.5 বছর কেটে গিয়েছিল। এখন সে শুধু টিফিন পৌঁছে দেওয়া মহিলা ছিল না, বরং সে বস্তির মোড়ে অন্নপূর্ণা খানাবল নামে একটি ছোট হোটেল শুরু করেছিল, যেখানে 5-6টি কাঠির বেঞ্চ আর পরিষ্কার খাবারের ব্যবস্থা ছিল। সকাল 8টার সময় যখন চিমু নীল সাদা ইউনিফর্ম পরে পিঠে ব্যাগ নিয়ে মা আমি স্কুলে যাচ্ছি গো বলে আনন্দের সাথে স্কুলের দিকে দৌড়াত, তখন সেই দৃশ্যের দিকে তাকিয়ে সাবিত্রী যে শান্তি পেত, তার তুলনা জগতের কোনো সম্পত্তির সাথেই হতে পারত না। চিমুর মুখে এখন সেই রাতের স্মৃতির ছায়াটুকুও অবশিষ্ট ছিল না। সে হাসত, খেলত আর মুক্তভাবে বাঁচত, যে জীবন সাবিত্রী ওর জন্য চেয়েছিল। সাবিত্রী নিজেও এখন বদলে গিয়েছিল। তার নজর এখন আর মাটির দিকে থাকত না, বরং সামনের মানুষের চোখের দিকে থাকত। ব্যবসা বাণিজ্যে সে পাক্কা হয়ে গিয়েছিল, আর সবজিওয়ালা থেকে আটার কলওয়ালা পর্যন্ত সবাই তাকে সাবিত্রী তাই বা সাবিত্রী দিদি বলে শ্রদ্ধার সাথে নমস্কার করত।
সেই জগৎ কারোর দয়ায় নয়, বরং নিজের কবজির জোরে আর রাত পর্যন্ত জেগে ঝরানো ঘামের ফোঁটার ওপর দাঁড়িয়ে তৈরি করেছিল। একদিন দুপুরে যখন খদ্দেরের ভিড় কমে গিয়েছিল, তখন গ্রামের এক পুরনো পরিচিত লোক, যে কাজের খোঁজে শহরে এসেছিল, সে দৈবাত সেখানে খেটে এলো। সাবিত্রীকে দেখেই সে থতমত খেয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে সেই সাবিত্রী। খাওয়া শেষ করে টাকা দেওয়ার সময় সে ইতস্তত করে বলল, বৌদি, দিদি, আপনার এটা দেখে খুব ভালো লাগলো, কিন্তু আপনি জানেন কি, রমেশদার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। পাটিল তো জমি কেড়ে নিয়েছেই, কিন্তু ওই ঋণের দায়ে রমেশদাকে গ্রাম থেকেও তাড়িয়ে দিয়েছে। এখন শুনেছি যে উনি এসটি স্ট্যান্ডে পাগলের মতো ঘুরে বেড়ান, ভিক্ষা করেন, নিজের পরিচয়টুকুও আর ওনার মনে নেই। এটা শুনে সাবিত্রীর হাত মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু তার মুখে না দুঃখের ছায়া ফুটে উঠল, না আনন্দের। তার মুখে ছিল শুধু এক ঠান্ডা নির্বিকার ভাব। সে তার হাত থেকে টাকা নিল, ক্যাশ বাক্সে রাখল, আর শান্তভাবে বলল, দাদা, কর্মের হিসেব এখানেই হয়। আপনি খেয়েছেন তো? তাহলে এবার আসুন, পুরনো গল্প করার সময় আমার কাছে নেই। তার এই উত্তরে সেই লোকটা বুঝতে পারল যে সাবিত্রী সেই অতীতকে কবর দিয়ে তার ওপর অনেক আগেই সিমেন্ট ঢেলে দিয়েছে। রমেশ এখন আর তার জন্য অস্তিত্বে ছিল না। সে ছিল শুধু একটা পাঠ, যেটা সে পড়ে নিয়েছিল এবং সামনে এগিয়ে গিয়েছিল। শ্রাবণ মাসের সেই মনোরম সকাল ছিল, যখন আকাশে রামধনুর রং ছড়িয়েছিল, আর কচি রোদের আলো জানলা দিয়ে ভেতরে এসে মেঝেতে সোনার আস্তরণ বিছিয়ে দিচ্ছিল। শহরের কেন্দ্রস্থলে থাকা এক নতুন ইমারতের ৩ তলায় সাবিত্রী নিবাস নাম লেখা নেম প্লেট লাগানো দরজার সামনে দাঁড়িয়ে থাকার সময় সাবিত্রীর চোখে আজ জল ছিল। কিন্তু সেই জল দুঃখের বা লাচারির ছিল না, বরং তা ছিল এমন এক সংঘর্ষের পূর্ণতার যার শেষ দেখার জন্য সে রক্তজল করেছিল। হাতের পিতলের চাবি যখন সে তালাতে ঘোরাল আর সেই ক্লিক শব্দের সাথে দরজা খুলল, তখন তার মনে হল সে কেবল একটা ঘরের দরজা খোলেনি, বরং নিজের আর নিজের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কপাট খুলেছে। আজ তার গৃহপ্রবেশ ছিল, কোনো স্বামীর হাত ধরে নয় বা শ্বশুরবাড়ির গয়না পরে নয়, বরং নিজের পরিশ্রমের ঘামে উপার্জিত টাকা দিয়ে আর আত্মসম্মানের জোরে সে এক ছোট্ট কিন্তু নিজের অধিকারের জগৎ তৈরি করেছিল। ঘরের ভেতরে পা রাখতেই জুঁই ফুল আর ধূপকাঠির সুগন্ধ তার মন ভরিয়ে দিচ্ছিল। মেঝের সেই ঠান্ডা স্পর্শ পায়ে লাগতেই তার শরীরে এক অন্যরকম শক্তি খেলে গেল। চিমু, যে এখন ১৩ বছরের কিশোরী এবং যে সম্প্রতি জেলা স্তরের প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হয়েছে, সে হাতে পুজোর থালা নিয়ে মায়ের দিকে তাকিয়ে হাসছিল। সেই হাসিতে এক নিরাপত্তা ছিল, এক বিশ্বাস ছিল যে মা আছে মানেই জগৎ জয় করা যাবে। সারাদিন অতিথি, শুভাকাঙ্ক্ষী আর তার হোটেলের নিয়মিত খদ্দেরদের আনাগোনা চলতে লাগল। এক সময় যাকে গ্রামের লোকে পরিত্যক্তা বলে গালমন্দ করেছিল, আজ সেই সাবিত্রীকে সম্মান জানাতে শহরের বিশিষ্ট লোকেরা এসেছিল। প্রত্যেকের মুখে তার প্রশংসাই ছিল। কি মহিলা, শূন্য থেকে জগৎ তৈরি করল, এই শব্দগুলো কানে আসছিল। কিন্তু সাবিত্রীর মন তখন অতীতের সেই অন্ধকার গলিতে ঘুরে বেড়াচ্ছিল। তার মনে পড়ছিল সেই বর্ষার রাস্তা, পায়ে বিঁধে কাকে কাঁটা, খালি পেটে কাটানো রাত আর সমাজের তিরস্কার। কিন্তু আজ সেই সমস্ত স্মৃতির ওপর নিজের ঘরের এই দেওয়ালগুলো চিরতরে সিমেন্ট ঢেলে দিয়েছে। দেওয়ালে সে কোনো দেবতার ছবি লাগায়নি, বরং সেখানে চিমুর আঁকা একটি ছবি লাগিয়েছিল, যাতে এক বাঘিনী তার বাচ্চাকে নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। সেই ছবি যেন সাবিত্রীরই আত্মজীবনী ছিল। সন্ধ্যা হল, অতিথিরা চলে গেল, আর ঘরে আবারও এক শান্তি ছড়িয়ে পড়ল। কিন্তু এই শান্তি শ্মশানের নিস্তব্ধতা ছিল না, বরং তা ছিল সমাধানের আর তৃপ্তির আভা। চিমুকে খাইয়ে আর তাকে নতুন ঘরে ঘুম পাড়িয়ে সাবিত্রী নিজের শোয়ার ঘরে এলো। সেখানে একটি বড় আয়না ছিল। এমন আয়না তার পুরনো বাড়িতে কখনো ছিল না, কারণ সেখানে নিজের রূপ দেখাও বারণ ছিল। সাবিত্রী আয়নার সামনে দাঁড়াল, নিজের প্রতিবিম্বের দিকে তাকাল। কপালের সিঁদুর এখন ছোট হয়ে গিয়েছিল, কিন্তু তার রং আরও গাঢ় মনে হচ্ছিল। মুখের ভাঁজ বেড়ে গিয়েছিল, কিন্তু সেই ভাঁজগুলোর মধ্যে অভিজ্ঞতার অলঙ্কার ছিল। চোখের নিচে এখন কালো দাগ ছিল না, বরং এক তেজস্বী উজ্জ্বলতা ছিল। সে নিজেকেই প্রশ্ন করল, এ কি সেই সাবিত্রী যে ওই রাতে থরথর করে কাঁপছিল? আয়নার সাবিত্রী যেন হেসে উত্তর দিল, না, সেই সাবিত্রী তো ওই রাতেই মরে গিয়েছে। এ এক নতুন সাবিত্রী, যে নিজেকে নিজে জন্ম দিয়েছে।
সে জানলা খুলল। বাইরের শহর আলোর বন্যায় ভেসে যাচ্ছিল। দূরে কোথাও ট্রেনের বাঁশি বাজল, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে জীবন এক যাত্রার মতো, যেখানে থামা মানে মৃত্যু আর চলতে থাকা মানেই জীবন। সে ঘড়ির দিকে তাকাল। রাত 2টো বেজেছে। পুরনো অভ্যাস অনুযায়ী তার শরীর কিছুটা শক্ত হল, কিন্তু মন সঙ্গে সঙ্গে শরীরকে সামলে নিল। সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নরম গদি আর গায়ের ওপর নেওয়া গরম চাদর তাকে আরাম দিচ্ছিল। সে চোখ বন্ধ করল, কিন্তু ঘুম আসছিল না। সে অপেক্ষা করছিল সেই এক বিশেষ সময়ের। ঘড়ির টিকটিক চলতে লাগল। 2টো বেজে 40, 45, 46, আর অবশেষে কাঁটা সরল 2টো 47। ঠিক 2টো বেজে 47 মিনিট হল। সাবিত্রী চোখ খুলল। সে উঠে বসল না বা ভয়ে চাদরের তলায় লুকালও না। সে কেবল মাথা ঘুরিয়ে নিজের মাথার কাছে নিজের পাশে তাকাল। সেখানে কেউ ছিল না, না রমেশ, না পাতিল, না কোনো ছায়া, না ভয়ের রেশ। সেখানে ছিল কেবল শান্তি, জানলা দিয়ে আসা চাঁদের শীতল আলো আর তার নিঃশ্বাসের ছন্দ। সেই মুহূর্তে সাবিত্রীর যে আনন্দ হল তা জগতের যে কোনো জয়ের চেয়ে বড় ছিল। গত কত বছর ধরে যে সময়টা তাকে কষ্ট দিচ্ছিল, যে সময়টা তার জীবনের সুখ ছাড়থাড় করে দিয়েছিল, সেই সময়কে আজ সে হারিয়ে দিল। সেই 2টো 47-এর কাঁটার দিকে তাকিয়ে সে মন খুলে হাসল, এক মুক্ত প্রাণ খোলা হাসি। সে অনুভব করল যে ভূত বাইরে থাকে না, ওরা থাকে আমাদের মনের ভেতরে। আর একবার মনের ভয় মরে গেলে বাইরের কোনো রাক্ষস তোমাকে স্পর্শ করতে পারবে না। সে আবারও চোখ বন্ধ করল। আজ তার রমেশের কথা মনে পড়ল না বা ভবিষ্যতের চিন্তা হল না। সে কেবল এক জিনিসের উপলব্ধি করছিল, সে এই বাড়ির, এই সময়ের এবং নিজের ভাগ্যের মালকিন। বাইরে বয়ে চলা হাওয়া এখন তার কাছে ঘুমপাড়ানি গানের মতো মনে হচ্ছিল। একজন নারী যখন ঠিক করে যে সে আর সহ্য করবে না, তখন সে কি করতে পারে তার জীবন্ত উদাহরণ সে নিজেই ছিল। নারী কোনো মোমের পুতুল নয় যা গরমে গলে যাবে, বরং সে এমন এক শিখা যা ঝড়েও জ্বলতে থাকে আর অন্ধকারকে গিলে ফেলে। এই চিন্তা করতে করতে তার চোখের পাতা ভারী হয়ে এলো। আজ কত বছর পর, ঠিক 2টো 47-এর সেই শান্ত প্রহরের পর, সাবিত্রী এক গভীর স্বপ্নহীন আর নির্ভয় ঘুমে আচ্ছন্ন হল। কারণ আগামীকালের সূর্যোদয় অন্য কারোর জন্য নয়, কেবল এবং কেবল তার জন্যই হতে চলেছিল। ধন্যবাদ।